এই অপয়া পা পড়তেই সবকিছু বরবাদ হয়ে গেল। সেই বাড়িতে এসেছে, আমাদের কপাল ডুবে গেছে। গিয়ে ঝাড়ু দাও। অবশেষে কে ছিল সেই ঘরজামাই, আর কেন সে নিজের কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে রেখেছিল? একজন চাকরের মতো অপমান সহ্য করল। ঈশানী কি নিজের ভুলের অনুভব করবে, নাকি রাঘব চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে যাবে? জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিয়ের পর যখন রাঘব প্রথমবার মালহোত্রা ম্যানশনে পৌঁছাল, তখন তাকে ফুল দিয়ে নয়, বরং বিষাক্ত কথায় স্বাগত জানানো হয়েছিল। ঈশানীর মা শ্রীমতী মালহোত্রা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ঠান্ডা দৃষ্টিতে, কঠোর মুখে আর অহংকারে ভরা নিঃশ্বাসে তিনি রাঘবকে ওপরে থেকে নিচ পর্যন্ত দেখলেন। যেন কোনো মানুষ নয়, বরং কোনো সস্তা জিনিস দেখছেন। তাহলে এসেছ। তোমার কণ্ঠে আপনত্ব ছিল না, ছিল শুধু আদেশ। মনে রেখো, এটা শহরের সবচেয়ে বড় বাড়ি। এখানে থাকতে হলে চাকর হয়ে থাকতে হবে, কারণ এই বাড়িতে জামাইয়ের মর্যাদা চাকরের চেয়েও বেশি নয়। কয়েক মুহূর্তের জন্য বাতাস পর্যন্ত থেমে গেল। অন্য কেউ হলে হয়তো ঘুরে চলে যেত, অন্য কেউ হলে হয়তো প্রশ্ন করত। কিন্তু রাঘব শুধু হাসল। সে মাথা নিচু করল এবং খুব শান্ত কণ্ঠে বলল, জি, আমি চেষ্টা করব যাতে আপনার আমার প্রতি কোনো অভিযোগ না থাকে। ওই হাসিটা কেউ বুঝতে পারেনি, কারণ সেটা হার মানার হাসি নয়, ছিল অপেক্ষার হাসি। সেই রাতে ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল, কিন্তু ঈশানীর মনে ছিল শুধু বিষ। যেইমাত্র রাঘব ঘরে ঢুকল, ঈশানীর চোখে ঘৃণা স্পষ্ট দেখা যাচ্ছিল। ওহ, তাহলে তুমি আমার স্বামী? ভুল ধারণায় থেকো না। এই ফুল, এই সাজসজ্জা, এই ঘর, এর কিছুই তোমার নয়। সে বিছানার মাঝখানে একটা বালিশ রেখে দিল, যেন কোনো সীমারেখা টানছে। তুমি ওই পাশে থাকবে, আমি এই পাশে। আর মনে রেখো, যদি আমার সীমার মধ্যে আসার ভুল করো, তাহলে এই বাড়ি থেকেই ঠেলে বের করে দেব। রাঘব কোনো উত্তর দিল না। সে চুপচাপ নিজের পাশে শুয়ে পড়ল। তার চোখ খোলা ছিল, কিন্তু তাতে কোনো রাগ ছিল না, শুধু এক স্থির নীরবতা ছিল। সে মনে মনে ভাবল, মানুষকে তার সম্পদ নয়, তার অহংকার অন্ধ করে তোলে। পরের সকালে যখন পুরো বাড়ি ঘুমিয়েছিল, রাঘব তখন উঠে পড়েছিল। সে রান্নাঘরে নাশতা বানাচ্ছিল, বাগানে ঝাড়ু দিচ্ছিল, যেন সত্যিই কোনো চাকর। জানালা দিয়ে তাকিয়ে ঈশানী তার বান্ধবীর সঙ্গে হাসতে হাসতে বলল, বাবা চিঠি নয়, বাড়ির জন্য ফ্রিতে একটা চাকর নিয়ে এসেছেন। কিন্তু সেই রাতেই যখন পুরো মালহোত্রা ম্যানশন ঘুমে ডুবেছিল, রাঘব চুপচাপ বারান্দায় এলো। সে নিজের পকেট থেকে একটা ছোট ফোন বের করল, যা কোনো কৃষকের কাছে থাকে না। সে নম্বর ডায়াল করল। এবার তার কণ্ঠস্বর বদলে গিয়েছিল, তাতে আর কোনো দ্বিধা ছিল না, না ছিল নম্রতা। ফেজ 1 সম্পন্ন, এখন ফেজ 2 শুরু করো। মালহোত্রা গ্রুপের প্রতিটি শহরের উপর নজর রাখো। আর হ্যাঁ, কাউকে যেন বিন্দুমাত্র সন্দেহ না হয় আমি এখানে কেন আছি। আলকিডিয়ালা। রাঘব অন্ধকারে হাসি মুখে আকাশের দিকে তাকাল। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে রাঘব সেই বাড়িতে এক অদৃশ্য ছায়া হয়ে রইল। কিন্তু প্রতি রাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, রাঘব বারান্দায় গিয়ে তার সিক্রেট ফোনে এমন এক সাম্রাজ্য চালাত। একদিন ঈশানীর সবচেয়ে পুরনো এবং ধনী বান্ধবী নেহা তার নতুন ভিলার উদ্বোধনী পার্টির আয়োজন করেছিল। নেহা ফোনে ঈশানীকে এমন জেদ করল, ঈশানী, তোমাকে আসতেই হবে। আর হ্যাঁ, এবার তোমার স্বামীকে সঙ্গে আনতে ভুলবে না যেন। ঈশানী ভীষণ ঘাবড়ে গিয়েছিল, কারণ সমীর মানে নেহার স্বামী ঈশানীর বাবার পুরনো শত্রু ছিল, এবং এখন ঈশানীর কোম্পানি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নেহা আর ঈশানী কলেজের দিন থেকেই বান্ধবী ছিল, কিন্তু তাদের মধ্যে সবসময় একটা অজানা প্রতিযোগিতা চলত। পার্টিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সবার নজর রাঘবের ওপর পড়ল, যেখানে সবাই কোটি টাকার স্যুট আর হীরা পড়েছিল। রাঘব পড়েছিল এক সাধারণ স্যুট। ঈশানী তাকে এক কোণে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, দেখো রাঘব, চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকো, কারো সঙ্গে কথা বলো না, না হলে আমার মান ইজ্জত চলে যাবে। ঠিক তখনই নেহা আর তার ধনী স্বামী সমীর সেখানে এসে গেল। সমীরের কাছে এটা ছিল তার পুরনো প্রতিশোধ নেওয়ার একদম সঠিক সুযোগ। সমীর হাতে ওয়াইনের গ্লাস নিয়ে রাঘবের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ঈশানী, ব্যবসায় তো তোমার অবস্থা খারাপই, কিন্তু কি,
বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে জামাইবাবুকে একটা ভালো স্যুট পর্যন্ত কিনে দিতে পারোনি, নাকি উনি ঠিকমতো কাপড় পরতে জানেন না? মহফিলে হাসির রোল পড়ে গেল। ঈশানী লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু সমীর এখানেই থামলাদা। এবার সে সরাসরি ঈশানীর ওপর আক্রমণ করল। আচ্ছা ঈশানী, আর একটা কথা শুনেছি, তোমার নতুন প্রজেক্টটা নাকি হাতছাড়া হয়ে গেছে। তোমার কোম্পানি এখন একেবারে ডুবন্ত জাহাজ। চাও যদি, বলে আমার পা ধরে ক্ষমা চেয়ে নাও। হয়তো আমি তোমাকে আমার কোম্পানিতে একটা ছোট চাকরি দিয়ে দিতে পারি। ঈশানী নিজেকে অসহায় অনুভব করছিল। নেহা সমীরকে থামানোর কোনো চেষ্টা করেনি, বরং সে পেছনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছিল। অপমানের সীমা তখনই ছাড়িয়ে গেল যখন সমীর রাঘবের দিকে ইশারা করে তার বন্ধুদের বলল, দেখো বন্ধুরা, এটাই আজকের আদর্শ স্বামী, না কোনো কাজ, না কোনো পরিচয়, ব্যাস নিজের স্ত্রীর উপার্জনে চলা এক পোষা প্রাণী। ঠিক তখনই রাঘব নীরবতা ভেঙে সামনে এগিয়ে এলো। সে সমীরের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সমীরজি, যারা অন্যের পড়ে যাওয়ার অপেক্ষা করে প্রায়ই তাদের নিজের পাই হোঁচট খায়। আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন, ভাগ্যের পালা ঘুরতে সময় লাগে না। সমীর হেসে উঠল, এই ঘর জামাই এখন আমাকে ব্যবসা শেখাবে? ঠিক তখনই রাঘব চুপি চুপি একটা মেসেজ পাঠাল। হঠাৎ সমীরের ফোনে একটা মেসেজ এলো। সমীর ঘাবড়ে গেল এবং তার মনোযোগ ঈশানীর অপমান থেকে সরে গিয়ে ফোনের দিকে চলে গেল। রাঘব ঈশানীর হাত ধরে বলল, চল ঈশানী, এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে। ঈশানী পার্টি থেকে বাইরে তো এলো, কিন্তু তার মন এখনও ভারী ছিল। রাঘব প্রতিদিনের মতো সকালে সবচেয়ে আগে উঠল। একটুও শব্দ না করে নাস্তা বানাল। বাগানে গাছগুলোতে জল দিল এবং ঈশানীর ফাইলগুলো সুন্দরভাবে তার ব্যাগে গুছিয়ে রাখল। ঈশানী ফাইলগুলো দেখল, কিন্তু ধন্যবাদ বলার জন্য একটা শব্দ মুখে এলো না। তার চোখে রাঘব এখনও সেখানেই ছিল। একটা বাধ্যবাধকতা, একটা বোঝা অফিসে পৌঁছাতেই ঈশানীর প্রথম ধাক্কা লাগল। মিটিং রুমে পরিবেশটা উত্তপ্ত ছিল। বোর্ড মেম্বারদের মুখ গম্ভীর ছিল। ঈশানীজি, এক সিনিয়র ডিরেক্টর টেবিলে ফাইল ছুঁড়ে মারলেন। আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেছে। ঈশানীর বুক ধক করে উঠল। কিভাবে? টেন্ডার তো আমাদের নিশ্চিত ছিল না। ডিরেক্টর নিচু গলায় বললেন, রয়্যাল গ্লোবাল শেষ মুহূর্তে এমন দর দিয়েছে যে আমরা প্রতিযোগিতাই করতে পারিনি। ঘরে নিস্তব্ধতা নেমে এলা। ঈশানীর ঘাম ছুটিল না। এটাই সেই প্রজেক্ট ছিল যার ওপর মালহোত্রা গ্রুপের সুনাম নির্ভর করছিল। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সময়টা ঈশানীর ফোন বারবার বেজে উঠছিল। শেয়ার মার্কেট অ্যালার্ট, মালহোত্রা গ্রুপ, শেয়ারের দাম পড়ে যাচ্ছে। সে গাড়ি থামিয়ে আবার দেখল। তারপর তৃতীয়বার শেয়ার আবারও পড়ে যাচ্ছিল। হঠাৎ তার গলায় যেন কিছু আটকে গেল। বাড়ি পৌঁছাতেই দেখল শ্রীমতী মালহোত্রা সোফায় বসে আছেন। মা, ঈশানের গলা কাঁপছিল। কোম্পানিতে সব ঠিকঠাক চলছে না। শ্রীমতী মালহোত্রা না তাকিয়েই বললেন, সব ঠিক হয়ে যাবে। আমরা মালহোত্রা। একটু চুপ থাকার পর ঈশানী আবার বলল, রয়্যাল গ্লোবাল আমাদের টেন্ডার কেড়ে নিয়েছে। যদি আগামীকাল পর্যন্ত 500 কোটি টাকার বিনিয়োগ না পাওয়া যায় তাহলে মালহোত্রা গ্রুপ নিলামে উঠে যাবে। ঠিক তখনই রাঘব চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকল। শ্রীমতী মালহোত্রার চোখ রাঘবের ওপর পড়তেই তার মুখ কঠিন হয়ে গেল। দেখলে তো, তিনি চায়ের কাপ নিতে নিতে বললেন, এই সব ওই অপয়া ছেলের জন্যই হয়েছে। যখন থেকে ওই বাড়িতে এসেছে আমাদের কপালটাই খারাপ হয়ে গেছে। রাঘব শান্তভাবে ঈশানীর দিকে হাত বাড়াল। ঈশানী, যদি তুমি আমাকে তোমার ফাইলগুলো দেখতে দাও তাহলে হয়তো আমি। ঈশানী তাকে ধাক্কা দিয়ে বলল, হাল চাষ ছাড়া আর কিছুই তো তুমি পারো না, তাই তো? যাও, গিয়ে ঝাড়ো দাও। ব্যবসার কথা তোমার মাথার উপর দিয়ে যাবে? তবুও ভেতরে কোথাও প্রথমবারের মতো তার একটু ভয় লাগল। সেই রাতে ঈশানী অনেকক্ষণ ঘুমোতে পারল না। তার মনে পড়ছিল রাঘবের শান্ত মুখ, তার অভিযোগহীন চোখ দুটো এত চুপচাপ কিভাবে থাকতে পারে। সে মনে মনে ভাবল, ওদিকে মালহোত্রা ম্যানশনের এক কোণে রাঘব তার ল্যাপটপের সামনে বসেছিল। স্ক্রিনে শেয়ারের গ্রাফ নিচের দিকে যাচ্ছিল। সে হেডফোন পরল এবং একটি ভিডিও কল কানেক্ট হল। স্ক্রিনে একটি বিদেশি বোর্ডরুম দেখা গেল। সবাই উঠে দাঁড়াল। গুড ইভিনিং স্যার,
রাঘবের গলা এবার অন্যরকম ছিল, আর আগের মতো ভারী আদেশমূলক নয়। সে বলল, আরও একটু পড়ে যাওয়া ভয়টা দরকারি, যাতে শিক্ষা মনে থাকে। স্ক্রিনটা কালো হয়ে গেল। রাঘব ল্যাপটপটা বন্ধ করে দিল। পরের সকালে খবরের কাগজের হেডলাইন ছিল, ইমেল গ্রুপ ইন ট্রাবল। ইছানির হাত কেঁপে উঠল। সে রান্নাঘরের দিকে তাকাল। ওখানে রাঘব চুপচাপ রুটি সেঁকছিল। তার জানা নেই গেল, কিন্তু প্রথমবার ঈশানীর মনে হল এই বাড়ির সবচেয়ে শান্ত মানুষটাই হয়তো সবচেয়ে বিপজ্জনকও হতে পারে। মলহোত্রা ম্যানশনে বাতাসও ভারী সিও। না কোনো হাসি, না কোনো শব্দ, শুধু নীরবতা। দেয়ালে টাঙানো দামি ছবিগুলো যেন সবকিছু দেখছে। সে চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল, কিন্তু ভয় যেন শ্বাসের থেকেও দ্রুত ছিল। ড্রয়িং রুমে মিসেস মালহোত্রা বসেছিলে। পূজার থালা সামনে ছিল, কিন্তু হাত কাঁপছিল। ঠিক তখনই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। একটা নয়, দুটো নয়, অনেকগুলো শব্দ। দরজা খুলে গেল। ব্যাংকের লোকেরা দাঁড়িয়েছিল। স্যুট বুট পরে, কাগজপত্র হাতে মালহোত্রাজি এক কঠিন কণ্ঠস্বর শোনা গেল। এটা জব্দ করার নোটিশ। ঈশানীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। না, তার গলা থেকেই শব্দটা ভেঙে পড়ল। এটা নিশ্চয়ই কোনো ভুল। ব্যাংক ম্যানেজার কাগজটা এগিয়ে দিল। যদি 7 দিনের মধ্যে 500 কোটি টাকার ব্যবস্থা না হয়, তাহলে এই বাড়ি, এই কোম্পানি সবকিছু সিল করে দেওয়া হবে। শ্রীমতী মালহোত্রার চোখ সরাসরি রান্নাঘরের দিকে গেল। সেখানে রাঘব শান্তভাবে চা বানাচ্ছিল। দেখলে, সে চিৎকার করে উঠিল, আমি তো বলেছিলাম এই লোকটা আমাদের বাড়ির জন্য অশুভ। রাঘব চায়ের ট্রে তুলে নিল এবং কোনো রকম অস্থিরতা ছাড়াই ড্রয়িং রুমে এলো। তার কণ্ঠে চায়ের মতোই ছিল না কোনো সাফাই, না কোনো ভয়, শুধু প্রশান্তি। রাঘব ব্যাংক ম্যানেজারের কাছে গেল। ধীরে ধীরে, প্রায় ফিসফিসিয়ে তার কানে কিছু বলল। শুধু এক লাইন, এক মুহূর্ত। ব্যাংক ম্যানেজারের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ফাইলটা বন্ধ করে পিছনে রাখল, ঘুরে বলল, চলুন। ঈশানী চমকে উঠল। থামুন, এখন কেন যাচ্ছেন? ম্যানেজার ফিরে তাকাল। তার কণ্ঠস্বর এখন বদলে গিয়েছিল। ম্যাডাম, আজ নয়। আর তারা কিছু না বলে ফিরে বেলা। বাড়ির ভেতর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ঈশানীর দৃষ্টি সরাসরি রাঘবের ওপর গিয়ে স্থির হল। তুমি ওনাদের কি বলেছিলে? রাঘব নিষ্পাপভাবে বলল, কিছু না, শুধু এতটুকুই যে সাহেব ভেতরে ঘুমাচ্ছেন, কিছুক্ষণ পরে আসুন। ঈশানী কিছুই বুঝতে পারল না, কিন্তু মন বলল এটা নিছক একটা কাকতালীয় ঘটনা। দুপুর পর্যন্ত অফিসে হুলস্থুল পড়ে গিয়েছিল। বোর্ড মেম্বাররা চিৎকার করছিল। আজ সন্ধ্যার মধ্যে টাকা না এলে মালহোত্রা গ্রুপ শেষ। ঈশানী মাথা ধরে বসে পড়িয়া। সবকিছু শেষ হয়ে গিয়েছে। ঠিক তখনই দরজা খুলল। সেক্রেটারি দৌড়ে ভেতরে এলো। তার হাত কাঁপছিল। ম্যাম, ম্যাম, একটা অলৌকিক ঘটনা ঘটেছে। ঈশানী বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ব্যাংক, ওরা আমাদের আরও সময় দিয়েছে। সেক্রেটারি হাঁপাতে হাঁপাতে বলল, না ম্যাম, তার থেকেও বড় কিছু হয়েছে। আর হোল্ডিংস, যা বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলোর একটি, তারা ঠিক এখনই আমাদের অ্যাকাউন্টে 600 কোটি টাকা ট্রান্সফার করেছে। তারা আমাদের কোম্পানির 40% শেয়ার কিনে নিয়েছে এবং আমাদের ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। পুরো অফিস হাততালিতে মুখরিত হয়ে ওঠে। কিন্তু ঈশানী হতবাক হয়ে গিয়েছিল। সে আর হোল্ডিং সম্পর্কে শুনেছিল, কিন্তু তারা এত সহজে কোনো ডুবতে থাকা কোম্পানিতে টাকা বিনিয়োগ করে না। সে ভাবল, আসলে কে সে যে আমাকে না চাইতেই এত বড় সাহায্য পাঠিয়েছে? ঠিক তখনই ঈশানীর ফোনে একটি অফিসিয়াল মেসেজ ফ্ল্যাশ করল। তাতে লেখা ছিল, নমস্কার ঈশানীজি, আর হোল্ডিংসের চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে যে আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা বিনিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আপনার বাড়ি মালহোত্রা ম্যানশনে পৌঁছাব। অনুগ্রহ করে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় এসে বাড়ি পৌঁছাল। শ্রীমতী মালহোত্রা আনন্দে কাঁদছিলে। দেখলে, ভাগ্য সহায় হয়েছে। ঠিক তখনই রাঘব ঝাড়ু দিতে দিতে পাশ দিয়ে গেল। অভিনন্দন, ঈশানী। সে আস্তে করে বলল, শুনেছি কোম্পানি বেঁচে গেছে। শ্রীমতী মালহোত্রার মুখ আবার কঠিন হয়ে গেল। আগামীকাল আর হোল্ডিংসের লোকেরা আসছে। তুমি সামনে এসো না, বড় বড় লোকেরা আসবে। তোমাকে দেখলে সম্মান কমে যাবে। রাঘব মাথা নিচু করল। আপনি যেমন বলবেন।
রাতে রাঘব চুপচাপ বাসন মাজছিল, আর ঠিক তখনই সে নিজের পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ টাইপ করল। টুমোরো 7 PM। রিভিল ছিল ঠিক পরের দিন সন্ধ্যা 7টায়। মলহোত্রা ম্যানশন আজ আগের চেয়ে আরও বেশি ঝকঝক করছে। ঝাড়বাতি, ফুল, দামি পারফিউমের গন্ধ সবকিছুই বলছিল আজ এখানে কোনো বড় মানুষ আসতে চলেছে। ঈশানী আর তার মা আয়নার সামনে দাঁড়িয়েছিল। দামি পোশাক, সাজানো হাসি, কিন্তু চোখে এক অদ্ভুত ভয়। গেটের সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। স্যুট বুট পরা একজন মানুষ, মিস্টার খান্না, গাড়ি থেকে নামলেন এবং ভেতরে এলেন। ঈশানী এগিয়ে গেল। স্বাগতম মিস্টার খান্না। ঈশানী বড় আশা নিয়ে জিজ্ঞেস করল, মিস্টার খান্না, আপনার বস কোথায়? আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মিস্টার খান্না এদিক ওদিক তাকিয়ে হাসতে হাসতে বললেন, ম্যাম, আমার বস তো এখানেই আছেন। তিনি বলেছিলেন তিনি এই বাড়ির জামাই। ঈশানী আর তার মায়ের মাথা ঘুরে গেল। ঈশানী তোতলাতে তোতলাতে বলল, জামাই? আপনি কি বলছেন? আমার স্বামী তো তিনি। সে রান্নাঘরের দিকে ইশারা করল, যেখানে রাঘব নোংরা জামাকাপড় পরে সবজি কাটছিল। শ্রীমতী মালহোত্রা হেসে উঠলেন, মিস্টার খান্না, আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এতে এক সাধারণ কৃষক। এ তো এটাও জানে না 600 কোটি টাকায় কতগুলো শূন্য থাকে। মিস্টার খান্না গম্ভীরভাবে রাঘবের দিকে তাকালেন, যে এখন ধীরে ধীরে নিজের হাতার ভাঁজ তুলতে তুলতে তাদের দিকে এগিয়ে আসছিল। রাঘবের মুখে এখন আর সেই সরলতা ছিল না, বরং এমন এক ঝিলিক ছিল যা দেখে বড় বড় ব্যবসায়ীরাও কেঁপে ওঠে। যেইমাত্র রাঘব হলরুমে পৌঁছাল, ঈশানীর মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। সে মিস্টার খান্নার সামনে নিজেকে লজ্জিত অনুভব করল এবং রাঘবকে দেখেই চিৎকার করে উঠল, তুমি এখানে কি করছো? রাঘব, তোমার এতটুকু ভদ্রতাও নেই যে যখন বাড়িতে এত বড় অতিথি এসছে তখন তোমার সামনে আসা উচিত নয়? তোমার চেহারা দেখো আর নিজের অবস্থানটা দেখো। তুমি এই বড় বড় লোকেদের মাঝে দাঁড়ানোর যোগ্যও নও। শ্রীমতী মালহোত্রাও সুযোগের সদ্ব্যবহার করে বিষ উগড়ে দিতে শুরু করলেন। আরে ঈশানী, ও কি জানে ব্যবসায়িক মিটিং আর শিষ্টাচার কি জিনিস? রাঘব, তুমি এখানে খুঁটির মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, খন্নার জন্য পানি নিয়ে আসো, তারপর চুপচাপ রান্নাঘরে গিয়ে বাসন মাজো। তোমার এই নোংরা জামা আর এই গ্রামীণ চেহারা দেখে যদি মিস্টার খন্নার মুড খারাপ হয়ে যায় আর আমাদের ডিলটাই বাতিল হয়ে যায়। তোমার এই অশুভতা এখানে ছড়িও না, এক্ষুনি এখান থেকে চলে যাও। রাঘব এক কদমও পেছায়হি। সে শান্তভাবে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখের গভীরতা এখন ঈশানীকে ভয় পাইয়ে দিচ্ছিল। ঈশানী তাকে ধাক্কা দেওয়ার জন্য হাত তুলল এবং বলল, শুনছ না, তুমি একজন চাকর। আর ঈশানী তার কথা শেষ করার আগেই হলে এমন একটা ঘটনা ঘটল যা মা মেয়ের হুঁশ উড়িয়ে দিল। মিস্টার খান্না দ্রুত রাঘবের দিকে এগিয়ে গেলে। তিনি সবার সামনে নত হয়ে খুব সম্মানের সাথে বললেন, গুড ইভিনিং স্যার, আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত বিনিয়োগ সম্পন্ন হয়েছে। ঘরে এমন নিস্তব্ধতা ছিল যে ঘড়ির টিকটিক শব্দ হাতুড়ির মতো শোনা যাচ্ছিল। ঈশানীর চোখে ছিল অবিশ্বাস, আর তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শ্রীমতী মালহোত্রা তোতলাতে তোতলাতে বললেন, মিস্টার খান্না, আপনি কি সুস্থ আছেন? এই রাঘব আর হোল্ডিংসের মাসিক। এ তো এখানে ঝাড়ু দেয়, আমাদের কথা শুনে সহ্য করে। মিস্টার খান্না কঠোর স্বরে বললেন, শ্রীমতী মালহোত্রা, যাকে আপনি কথা শুনিয়ে যাচ্ছিলেন সেই রাঘব রাজ সিং, এশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগকারী, যিনি নিজের সরলতার কারণে নিজেকে আড়ালে রেখেছিলেন। কিন্তু তার মানে এই নয় যে তার কোনো মূল্য নেই। রাঘব, যে এতক্ষণ চুপ ছিল, সে নিজের হাত বাড়িয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে পড়ল। সে ঈশানীর দিকে তাকাল, যার চোখ থেকে তখন অশ্রু গড়িয়ে পড়ছিল। রাঘব শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলল, ঈশানী, তুমি তো আমায় জিজ্ঞেস করেছিলে একজন কৃষক ব্যবসা কি বুঝবে। আজ সেই কৃষকের একমাত্র স্বাক্ষর তোমাদের পুরো বংশপরম্পরার সম্পত্তিকে নিলাম হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। ঈশানীর আর কোনো কথা ছিল না। তার মনে পড়ছিল কিভাবে সে রাঘবকে বিনা পয়সার চাকর বলেছিল। সে কাপা গলায় বলল, রাঘব, যদি তুমি এত বড় মানুষ হও তাহলে আমাদের কাছে এসব কেন লুকিয়ে রেখেছিলে?
এনু সবকিছু সহ্য করছে, আমার মায়ের গালাগালি আর আমার অবজ্ঞা। রাঘব ঠান্ডা হাসি দিয়ে উত্তর দিলা, কারণ আমার শ্বশুর মশাই মানে তোমার বাবা চেয়েছিলেন আমি তোমার জীবনে আসি। তিনি আমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। তিনি জানতেন সম্পদ তোমার আর তোমার মায়ের মাথা খারাপ করে দিয়েছে। তিনি দেখতে চেয়েছিলেন তুমি কি একজন মানুষের সম্মান তার ব্যক্তিত্বের জন্য করতে পারো নাকি শুধু তার ব্যাংক ব্যালেন্সের জন্য। রাঘব এগিয়ে গেল এবং ঈশানীর কাছে গিয়ে দাঁড়াল। কিন্তু আমার খারাপ লাগছে ঈশানী, তুমি এই পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছ। তুমি একজন স্বামী নয় বরং ধন সম্পদের মেশিন খুঁজেছিলে। যতক্ষণ পর্যন্ত তোমার মনে হয়েছে আমি গরিব, আমি তোমার কাছে আবর্জনা ছিলাম। আর আজ যখন জানতে পারলে আমি ধনী, তখন তোমার চোখে আমার জন্য সম্মান নয় বরং ভয় আর অনুশোচনা। শ্রীমতী মালহোত্রা, যিনি এতক্ষণ ভয়ে ছিলেন, হঠাৎ গিরগিটির মতো রং বদলে বললেন, আর দামাদোজি, আপনি তো মনের মধ্যে নিয়ে নিলেন। আমরা তো শুধু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আপনি আমাদের রাগ সহ্য করতে পারেন কিনা সেটা দেখছিলাম। শেষ পর্যন্ত আপনি তো আমাদের বাড়ির প্রদীপ। রাঘব হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। থেমে যান মা, আপনার সত্যিটা এখন তো এই বাড়ির দেয়ালগুলোও সব জেনে গেছে। ঠিক তখনই রাঘবের ফোনে একটা মেসেজ এল। সে খন্নার দিকে তাকিয়ে বলল, খন্না, মালহোত্রা গ্রুপের সব কাগজপত্র তৈরি করো, আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। ঈশানী আতঙ্কিত হয়ে বলল, রাঘব, তুমি কি করতে চলেছ? তুমি কি আমাদের থেকে প্রতিশোধ নেবে? রাঘব নিজের ফাইল তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। সে পেছনে ফিরে তাকিয়ে বলল, সিদ্ধান্ত হবে আগামীকাল সকালে। আর হ্যাঁ, আজ রাতের খাবার আমি রান্না করে দিয়েছি। হয়তো এই বাড়িতে এটাই আমার রান্না করা শেষ খাবার। পরের সকালে সূর্য উঠেছিল, কিন্তু মালহোত্রা ম্যানশনে নীরবতা ছেয়েছিল। ঈশানী পুরো রাত ঘুমাতে পারেনি। তার চোখের সামনে বারবার রাঘবের মুখ ভেসে উঠছিল। সেই রাঘব যে চুপচাপ তার গালাগালি শুনত, আর সেই রাঘব যে গতরাতে এক সম্রাটের মতো আদেশ দিচ্ছিল। ঠিক তখন বাইরে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল। রাঘব স্যুটবুট পরে নামল। তার পেছনে আইনজীবীদের এক পুরো বাহিনী ছিল। ঈশানী আর তার মা হলঘরে এসে দাঁড়াল। শ্রীমতী মালহোত্রা কাপা কণ্ঠে বললেন, রাঘব বেটা, তুমি কি আমাদের সবকিছু কেড়ে নেবে? তুমি কি আমাদের রাস্তায় নামিয়ে দেবে? রাঘব টেবিলের ওপর কিছু কাগজ রাখো। সে ঈশানীর দিকে তাকিয়ে বলল, এগুলো তোমাদের কোম্পানির কাগজপত্র। আমি মালহোত্রা গ্রুপের সব ঋণ শোধ করে দিয়েছি এবং এখন তোমাদের কোম্পানি পুরোপুরি ঋণমুক্ত। এর মধ্যে ৫১% শেয়ার আমার আর ৪৯% তোমাদের। ঈশানী কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, আরে অন্য কাগজগুলোতে কি আছে? রাঘব, এগুলো কি তালাকের কাগজ? রাঘব গভীর একটা শ্বাস নিয়ে বলল, না ঈশানী, এগুলো এই বাড়ির কাগজপত্র। আমি এই বাড়িটা তোমার আর মাঝির নামে করে দিয়েছি। আমি তোমার থেকে প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু তোমাকে এটা বোঝাতে এসছি যে মানুষের মূল্য তার পোশাক বা তার কাজ দিয়ে নয়, তার চরিত্র দিয়ে হয়। ঈশানী রাঘবের পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করো রাঘব, আমি সম্পদের নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সেই মানুষটাকে দেখতে পাইনি যে আমাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছিল। তুমি চাইলে আমার সবকিছু কেড়ে নিতে পারো, কিন্তু আমাকে ছেড়ে চলে দিও না। রাঘব তাকে ধরে উঠিয়ে নিল এবং কোমলভাবে বলল, ঈশানী, টাকা তো আসা যাওয়া করে, কিন্তু হারানো সম্মান ফিরে পাওয়া খুব কঠিন। আমি এই বাড়িতে তখনই ফিরব যখন এখানে আমাকে ঘর জামাই নয়, একজন স্বামী ও একজন ছেলের সম্মান দেওয়া হবে। শ্রীমতী মালহোত্রা হাত জোর করে বললেন, ছেলে, আজ আমার চোখ খুলে গেছে। আমি যাকে মাটি ভেবেছিলাম সে তো আসলে হীরা বেরোল। আমাকে ক্ষমা করো। রাঘব নিজের গাড়িতে উঠে চলে গেল, আর ঈশানী সেখানেই দাঁড়িয়ে রইল। সে কোটি টাকার মালকিন হয়ে গিয়েছিল, কিন্তু সে সেই মানুষটিকে হারিয়ে ফেলেছিল যে ছিল তার আসল সম্পদ। আপনি যদি রাঘবের জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? ফেলে দিতেন নাকি ক্ষমা করে দিতেন?